এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম আব্দুল আলিম। উনি ভারতের কলকাতায় বসবাস করছেন। তবে ঘটনার সূত্রপাত হয়েছিল ওনার মামার বাড়িতে থাকাকালে, যখন উনি কুষ্টিয়া জেলার চোরহাস থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে ঝাউদিয়া ইউনিয়নে থাকতেন। ওখানে ওনার 4 মামা রয়েছে, বড় মামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামা। উনি এই সেজো মামার এখানে থাকতেন। সময়টা 2012 কি 13 সাল। ওনার বয়স তখন 14 কি 15 বছর। এই সেজো মামার এক ছেলে এক মেয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তো বাড়ির যেই কাঠামো যদি বলি, প্রথমে বড় মামার বাড়ি, তারপর মেজো মামা, তারপর সেজো মামা, তারপর ছোট মামা। বাড়ির পেছনে বাসার রয়েছে, বাসার পাশে পুকুর রয়েছে, আর পুকুরের এক পাশেই এই মামাদের মা বাবার কবর রয়েছে। তো এই যে সেজো মামার এক ছেলে, সে তো লেখাপড়া করে। ওই সময় কোন ক্লাসে লেখাপড়া করছিল এটা অবশ্য আব্দুল আলিম ভাই বলতে পারেন নাই। ওই সময়ে ওই গ্রামের সব বাড়িতে যে বিদ্যুৎ এসেছে বিষয়টা এরকম না। কিছু কিছু বাড়িতে এসেছে, কিছু কিছু বাড়ি আবেদন করেছে বিদ্যুতের জন্য, আর কিছু কিছু বাড়ি আবেদনও করে নাই। ওই সময় তাদের বিদ্যুৎ আনার পরিকল্পনাও নাই। তার মানে হচ্ছে গ্রামে কিছুটা অংশ আলো আছে, কিন্তু অধিকাংশ জায়গায় আলো নাই, এমন একটা অবস্থা আর কি। রাতের বেলার কথা বলছি। উনি ঘুমাতেন হচ্ছে সেজো মামার বারান্দার দিকে, কারণ এই আব্দুল আলিম ভাই ছোটবেলা থেকে বেশ সাহসী একজন মানুষ। গ্রাম তো, বারান্দায় শুতে ওনারও খুব ভালো লাগতো। একদম প্রাকৃতিক বাতাস এসে তার শরীরে লাগতো, এতে ওনার ঘুমটা ভালো হতো। মামার ওই ছেলে, সে লেখাপড়া করছে রাত জেগে। সাধারণত রাত সে জাগে না, তবে পরীক্ষা ছিল তার, এই কারণে রাত জেগে লেখাপড়া করছে। রাত তখন যে খুব বেশি তাও না, সাধারণত রাত 9টার মধ্যেই সেই ছেলেটা ঘুমিয়ে পড়ে, কিন্তু সে একটু বেশি সময় লাগিয়ে দিয়েছিল। তখন হয়তো বা 10:30টার মতো বাজে। ওই সময়ে এই সেজো মামা সেই ছেলে এই আব্দুল আলিম ভাইকে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে একটা সিগারেট এনে দিয়ে। তার আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ধরে গিয়েছিল ওই সময়ই। সিগারেট আনার জন্য তাকে যেতে হবে এই বাঁশঝাড় পার হয়ে, রাস্তা পার হয়ে, মেইন রাস্তা, পাকা রাস্তা আর কি, এটা পার হয়ে পাশে একটা দোকান আছে। এই দোকানটা আবার অনেক রাত পর্যন্ত খোলা থাকে। 2012-13 সাল তো, অনেক আগের তো আর কথা না আসলে। উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে ওইদিকে যাওয়া শুরু করেছেন। ওই সময় ওনার কাছে একটা টর্চ লাইট ছিল, যেটা কালার হচ্ছে লাল। এর মাথার অংশ আবার ভেঙে ফেলা যেত, অর্থাৎ বাঁকিয়ে ফেলা যেত। সেইখান থেকে আবার দুটো প্লাগ দেখা যেত। এই প্লাগটা আবার বিদ্যুতের লাইনের মধ্যে ঢুকে চার্জ করতে হতো। ওইটাকে বলতে হলো মাথা ভাঙা টর্চ লাইট। তো ওনার কাছে ওই মাথা ভাঙা টর্চ লাইট ছিল। এটা জ্বালিয়ে মনের সুখে চলে গেছেন অল্প সময়ের মধ্যেই। মাত্র 3 মিনিট ম্যাক্সিমাম লাগে আর কি, পায়ে হেঁটে ওই দোকানে যেতে। দোকানে যাওয়ার পর সিগারেট কিনেছেন। সিগারেট কেনার পর আবার ফেরত আসছেন। এই যাওয়া আসার মধ্যে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু উনি যখনই এসে ঘরের দরজায় দাঁড়িয়েছেন, এক পা দেবেন কেবল, এমন সময় দেখেন যে মাঝারি আকৃতির একটা গোখরো সাপ, এই জিনিসটা এই দরজার কাছে রয়েছে। এটা দেখার সাথে সাথে উনি ওরে মারে বাবারে বলে চিৎকার করে উঠছেন, সাপ সাপ সাপ। আর তখনই এই সাপটা ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে একটা শোকেসের নিচে চলে গেছে। উনি তো দেখেছেন যে সাপটা চলে গেছে, আর কেউ কিন্তু মানে তখনও দেখে নাই আর কি। এদিকে উনি বলছেন সাপ সাপ সাপ, সবাই তো চমকে উঠছে, সাপ মানে সাপ কোথায়? উনি বলছেন যে এই তো, এই যে এই শোকেসের নিচে গেল। তখন এই আব্দুল আলিম ভাই উনি আবার একটু ঝুঁকে পড়ে টর্চ লাইট মেরে দেখেন এই সাপটা শোকেসের পেছন দিকের একটা পায়ার সাথে পেঁচিয়ে লুকিয়ে রয়েছে। মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। এটা দেখার পর এই আব্দুল আলিম ভাই কি করেছেন, একটা লাঠি নিয়ে আসছেন। লাঠি নিয়ে এসে এই ঝুঁকে পড়েই ওই সাপটার মাথায় ক্রমাগত উনি আঘাত করছেন। ওই ঝুঁকে পড়ে আঘাত করতে করতে ওই সাপটার মাথা একদম থেতলে দিয়েছেন, মানে সাপটা ওখানেই মারা গেছে। এরপর সাপটাকে বের করেছেন। বের করার পর উঠোনে নিয়েছেন। উঠোনে নেওয়ার পর যে কাজটি উনি করেছেন সেটা হলো এই সাপের শরীরের উপরে কেরোসিন জাতীয় তেল দিয়ে আগুন ধরাই দিয়েছেন। সাপটাকে পুড়িয়ে অনেকটাই ছাই বানিয়ে ফেলেছেন। তবে কেরোসিন তেল যখন অনেকটাই কমে গেছে এর প্রভাব, তখন দেখা গেল যে না, একদম পুরোপুরি পুড়ে ছাই হয় নাই। তখন আব্দুল আলিম ভাই কি করলেন, এই সাপটাকে উনি মাটি চাপা দিয়ে দিলেন একপাশে গর্ত করে।
বাড়ির মধ্যে সাপ দেখা গিয়েছে, বাসার মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করবে, এটাই স্বাভাবিক। ওই রাত্রে এই আব্দুল আলিম ভাই আর বাইরে ঘুমানোর সাহস করেন নাই, উনি ঘরেই ঘুমিয়েছেন। যেহেতু সাপ উনি নিজের চোখেই দেখেছেন আর কি, নিজেই মারলেন, বাড়ির লোকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আরো সাপটা বাঁচে কিনা। এই সাপটা তো আসলে একটা মাঝারি সাইজের সাপ ছিল, চিন্তা করা হচ্ছে যে হয়তো বড় সাইজের সাপ আছে কিনা। তবে সাপের আলামত আগে তো ওনারা বুঝতে পারেন নাই, এটা কোত্থেকে আসলো, আসতেই পারে, গ্রামের বাড়ি তো, আশপাশ থেকে এসেছে হয়তোবা। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই, সবাই ঘুমিয়ে পড়লেন। এরপরে প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কোনো সমস্যা নেই, বিষয়টা একদম ভুলতেই বসেছেন বাড়ির সবাই। 15 দিনের মাথায় ঘটে একটা ঘটনা। এই যে আব্দুল আলিম ভাই, উনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, গভীর রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে একটা বিড়াল, এই বিড়ালটা আকৃতিতে মাঝারি সাইজের, একদম ধবধবে সাদা, আর বিড়ালের চোখ দুটো অসম্ভব রকমের সবুজ। আর সবুজ কোনো জিনিস যদি আলোকিত হয়, কেমন এক ধরনের সবুজ আলোকছটা বিচ্ছুরিত হয়, ওরকম আলোকছটা বিচ্ছুরিত হচ্ছে। এই বিড়ালটা একটা মোটা আম গাছ থেকে মনে হচ্ছে বেয়ে নেমে আসছে, আর তার দিকে তাকিয়ে রয়েছে। এই মোটা আম গাছটা আসলে ওই বাড়িরই একটা আম গাছ। এই আম গাছটা অনেক মোটা, এত মোটা যে 2 জন মানুষ নাকি হাত দিয়ে বের পাওয়া মুশকিল হয়ে যায়। উনি স্বপ্নে দেখছেন উনি আম গাছটা নিচে আছেন, উপর থেকে ওই বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে তাকিয়ে নেমে আসছে। উনি এই স্বপ্নটা দেখলেন। এটার পর উনি চিন্তা করলেন যে এটা মানে দুঃস্বপ্ন আর কি, কারণ এটা দেখার পর ওনার আবার ঘুম ভেঙে যায়, তখনও তো রাত, উনি আবার ঘুমিয়েছেন। এরপর আর উনি স্বপ্ন দেখেন নাই। একই ধরনের স্বপ্ন উনি টানা প্রায় 4 রাত দেখেছেন, 4 রাত। তবে কয়েক রাত দেখার পর বাড়ির সবাইকে এই বিষয়টা শেয়ার করলেও বাড়ির সবাই বলেছে যে এটা দুঃস্বপ্নই হবে। 5ম রাতে উনি সেম স্বপ্নটা দেখেন, তবে এটার ধরন আগের থেকে আরেকটু আলাদা। উনি দেখেন যে উনি সেই আম গাছটার নিচে দাঁড়িয়ে আছেন, উপর থেকে ওই বিড়ালটা নেমে আসছে। নেমে এসে ওনাকে বলছে, তুই আমার ভাইকে মেরেছিস। তখন উনি বলছেন যে আমি তোমার ভাইকে মারলাম? কে তোমার ভাই? আমি তো কাউকে মারিনি। এরপর কি হয়েছে, ওই বিড়ালটাকে লাফ দিয়ে ওনার কাঁধের উপর উঠেছে। এতদিন তো স্বপ্নের মধ্যে শুধু ওই গাছের একটা নির্দিষ্ট অংশে তাকে দেখা গিয়েছে, এবার বিড়ালটা লাফ দিয়ে তার কাঁধের উপর এসেছে। তখন নাকি ওনার ঘুম ভেঙে গেছে, দেখেন যে তার মামা তাকে ডাকছে, যে আলিম আলিম আলিম, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? উনি তো খেয়াল করেন যে ঘেমে একদম একাকার হয়ে গেছেন। এই যে আলিম ভাই, উনি একদম ঘেমে গোসল করে উঠেছেন, এমন একটা অবস্থা। পরে উনি জানতে পারলেন যে উনি ভয়ঙ্করভাবে ঘুমের ভিতরে গোংরাচ্ছিলেন, এই জন্য তার মামা এসে তাকে ডাক দিয়েছে। এরপর উনি দিনের বেলাতে বিষয়টা শেয়ার করেন। তখনও বাড়ির লোকজন এই বিষয়টাতে আসলে ওইভাবে গুরুত্ব দিচ্ছিল না। এর পরের রাত ঘুমিয়েছেন উনি। এবার রাতেও উনি সেই একই স্বপ্নটাই দেখলেন। স্বপ্নটা এবার আরেকটু অন্যরকম। সেটা হচ্ছে, স্বপ্নের মধ্যে উনি সেই গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সেম বিড়ালটা উপর থেকে আস্তে আস্তে নেমে আসছে। এবার নেমে এসে তাকে বলছে, তুই আমার ভাইকে মেরেছিস রে। তখন উনি বলছেন, আমি তোমার ভাইকে কিভাবে মারলাম, আমি তো কাউকে মারিনি। তখন ওই বিড়ালটা বলছে, মারছিস মারছিস, আমি আর আমার ভাই ওখান দিয়ে খেলা করছিলাম, আমি বিড়ালের বেশে আর আমার ভাই সাপের বেশে। হঠাৎ করে তুই ওখানে চলে আসছিস, আমার ভাই আশেপাশে কোথায় যাবে বুঝতে না পেরে ওই দরজার কাছে চলে গেছে। তুই আবার দরজার কাছে গিয়ে তাকে দেখেও ফেলেছিস, দেখার সাথে সাথে সাপ সাপ বলে উঠেছিস। আমার ভাই তখন কোনো উপায়ন্তর না পেয়ে, বুঝতে না পেরে সে ওই ঘরের মধ্যে ঢুকে গেছে। তুই সেখানে গিয়ে আমার ভাইকে খুঁজে বের করছিস। বের করার পর তোর কি উচিত ছিল, ধর্মে কি বলে, কি বলা উচিত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, তোর কি বলা উচিত ছিল না? তুমি যদি জিন হয়ে থাকো তুমি চলে যাও, রাতের বেলা এইভাবে সাপ মারা উচিত না। তুই কি সেই কাজটা করছিস? করিস নাই। তুই কি করলি? কোনো ধরনের সুযোগ না দিয়ে ওই জায়গাটাতেই আমার ভাইয়ের মাথাটা খুব নিষ্ঠুরভাবে থেতলে দিয়ে মেরে ফেললি। মানলাম আমার ভাই ভুল করে ফেলছে,
মানলাম আমার ভাই অন্যায়ই করছে, তোরা সাপ মনে করেই মারলি। এরপর তুই কি কাজটা করলি? তুই আমার ভাইয়ের মৃতদেহ বাইরে বের করে এনে আগুন ধরাই দিলি। তুই বল, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে? মারলি, তুই দাফন করে দিতি, ফেলে দিতি, আমরা না হয় লাশটার জানাজা করতাম। মানলাম আমার ভাইয়ের ভুল হয়েছে, সেই হিসাবে তোকে ক্ষমা করে দিতাম। তুই কেন আমার ভাইয়ের শরীরে আগুন ধরাই দিলি? এটি কি কোনো লাশের প্রতি সম্মান জানানো হইল? কোনো কিছুকে আগুন দিয়ে পোড়ানো, কোনো জীবকে, জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক, এটা কি উচিত হয়েছে? তারপর কি করলি? দাফন করে দিলি। এই দাফনটা আগে করতি, তাও মেনে নিতাম। আমার ভাইয়ের লাশটা অন্তত আমরা সেখান থেকে মাটির থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করতাম। তুই কি করলি? এভাবে পুরায় অনেকটাই ছাই করে দিয়ে আবার দাফনও করে দিলি, আমাদের নেয়ারও সুযোগ দিলি না। এখন তুই বল, এই কাজটার শাস্তি কি হইতে পারে? আমি তো তোকে ছাড়বো না রে। তোর অপরাধ অনেক গুরুতর, নিছক ভুল না, এটা ভয়ঙ্কর অন্যায়। ভুল হলে ক্ষমা করা যায়, অন্যায়ের শাস্তি পেতে হয়। তুই অন্যায় করছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ভাই হত্যার শোধ তো আমি নেবই। তো এইরকম করে তাকে বলছে। উনি স্বপ্নের মধ্যে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না, আমি তো সাপ মনে করেই মারছি। তখন আবার সে বলছে, সাপ মনে করে মারছিস ভালো, কেন ওকে আগুন ধরাই দিলি মারার পর? এটার জবাব কি দিবি? তখন উনি বলছেন যে আমার তো ভুল হয়ে গেছে, আমি আসলেই বুঝতে পারি নাই, এই কাজটা করা আমার উচিত হয় নাই। এদিকে তখন নাকি ওই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ওনার আর কিছু মনে নাই যে স্বপ্নের মধ্যে কি হয়েছে, সবকিছু কিন্তু স্বপ্নের মধ্যেই হচ্ছে। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন ওনার শরীরের সাথে স্যালাইন লাগানো। উনি জানতে পারলেন যে উনি যখন রাতে ঘুমিয়েছেন, এরপরে দীর্ঘ সময় উনি আর ওঠেনই নাই। ওনাকে অনেক ডাকাডাকি করা হয়েছে, উনি ওঠেন নাই। অনেক পর ওনার যে জ্ঞান ফিরল, ওনার যে জ্ঞান আসছে না, অর্থাৎ উনি ঘুম থাকছেন না, এই জন্য ডাক্তারও আনা হয়েছিল। ডাক্তার এসে তারা পরামর্শ দিয়েছেন যে এর শারীরিক অবস্থা ভালো না, দ্রুত স্যালাইন দিতে হবে। তবে হসপিটালে ভর্তি করার মতো ওরকম অবস্থা হয় নাই, তখন তাকে স্যালাইন দেওয়া হয়। বাড়ির সব সদস্যরা তার আশেপাশে, তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। উনি বলেন যে উনি তো এরকম এরকম স্বপ্ন দেখেছেন। তখন বাড়ির লোকজন এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া শুরু করেন। তবে এই বিষয়টা যখন ভারতে থাকা ওনার মা বাবার সাথে শেয়ার করেন, তখন তার মা বাবা বলেন যে বাবা তুমি দ্রুত চলে আসো, আমরা দেখতেছি এখানে একজন মহিলা কবিরাজ আছে, দেখি এখানে কোনো একটা সমাধান করা যায় কিনা। দ্রুত তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, কলকাতায় চলে যান। যেহেতু কুষ্টিয়ার সাথে বর্ডার রয়েছে, খুব দ্রুতই উনি চলে যেতে সক্ষম হন। উনি চলে যাবার পর ওনার মা বাবা সেই মহিলা কবিরাজের শরণাপন্ন হন। সেই মহিলা কবিরাজ ওনার উপরে সেই জিনটাকে হাজির করেছিলেন। জিন সেম কথা বলেছে সে এই কাজ করছে, এটা উচিত হয় নাই, আমি তো ভাই হত্যার শোধ নেবই, এটা যে কেউ হইলে নিত, তোরা হইলেও নীতি, এখন বল প্রতিশোধ নেওয়াটা কি অন্যায়? তখন ওই মহিলা কবিরাজ আসলে কি বলবেন, প্রথম দিকে একটু ঝাড়ি ঝুড়ি দিছিলেন যে তোকে বোতলবন্দি করবো এটা সেটা, পরে যখন সব স্তরে বিষয়টা খুলে বললেন ওই জিন এসেই, এরপর তো মহিলা কবিরাজ দেখলো যে আসলে এই বন্দি করা বা অন্য টাইপের কাজ করতে গেলে হিতে বিপরীত হবে, কেননা এখানে অন্যায়টা হয়েছে এই আব্দুল আলিম ভাইয়েরই। ওই জিনটাকে অনেক অনুরোধ করা হয়, এই আব্দুল আলিম ভাইয়ের মা বাবা অনেক কাকুতি মিনতি করেন, কান্নাকাটি করেন যে আমাদের তিনটা সন্তানই আমাদের আদরের, আমাদের কোনো সন্তানকেও তুমি কেড়ে নিও না। ও অন্যায় করছে মানলাম, কিন্তু এখন কি করব, আমরা তো তোমার সেই ভাইকেও দিতে পারবো না, তাই বলে আমাদের কোনো সন্তানকে নিয়ে যাও না। তখন নাকি সেই জিনের মনে দয়া হয়, তখন সেই জিনটা বলে যেহেতু আমি একটা ওয়াদা করছি যে আমি ওকে মারবই, আমাকে একটা কাফফারা দিতে হবে, সাদাকা দিতে হবে। সাদাকাটা কি? যে 3টা মোরগ, ওই যেখানে হত্যা করা হয়েছে, যেখানে হত্যা করা বলতে ওই যেখানে দাফন করা হয়েছে আর কি ওই সাপটাকে, ওই জায়গায় বা ওই জায়গার কাছাকাছি জায়গায় 3টা মোরগকে রাতের বেলা ছেড়ে দিতে হবে, জাস্ট ছেড়ে দিবার কিছুই না। তখন ফোনে মামাদেরকে বলে দেওয়া হয় যে এই ব্যাপার, এই কাজটা তোমরা করে দাও। তোমরা এই কাজটা করে দিয়েছিলেন। এরপরে নাকি আর কোনো সমস্যা আব্দুল আলিম ভাইয়ের হয়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স,
রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা, সাপ বা অন্য কিছু, সাপ দেখলেই মেরে ফেলতে হবে এই বিষয়ে কিন্তু একটা বিধান রয়েছে। তবে এটারও বিধান রয়েছে যে কোনো সাপকে কিন্তু বলা যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, তাকে সুযোগ দেয়া। এরপরও যদি না যায় বুঝতে হবে সে সাপ, তাকে মেরে ফেলা যাবে। আব্দুল আলীম ভাই কিন্তু সেই কাজটি করেননি। ওনার বয়স কম ছিল, 14-15 বছর, বিষয়গুলো মাথায় ভাবে কাজও করেনি, এটাই সত্য। ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে, এই কারণে উনি উত্তেজনার বশে কাজটি করে ফেলেছিলেন, আর এটার খেসারও তো ওনাকে কিছুটা হলেও দিতে হয়েছে। যাক, উনি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে, আর আল্লাহর রহমতে এই ঝামেলা থেকেও মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা কিন্তু আমাদের আবারও সেই বিষয়টাকেই শিক্ষা দেয়, সেটা হচ্ছে রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত না করা কখনোই করা যাবে না। দিন হোক রাত হোক, অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। আর এই ধরনের প্রাণীর ক্ষেত্রে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় রাতের বেলা জিনেরা বিভিন্ন সুরতে ঘোরাফেরা করে। অকারণে তাদেরকে আঘাত করা হলে বা তাদেরকে চলে যাওয়ার সুযোগ না দেওয়া হলে এরা কিন্তু ক্ষিপ্ত হয়, ক্ষিপ্ত হয়ে আমাদের উপর পরবর্তীতে আক্রমণ করতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 48তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। শুরুতেই বলেছিলাম যে এবারের এপিসোডে যে 3টি ঘটনা রয়েছে, 3টি ঘটনার মধ্যে একটি ঘটনা আমার সংগ্রহ করা। সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি গতকাল শুক্রবার, অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2026 সকালবেলা। আমি ফজরের নামাজের পর আমার খুব কাছের একজন বড় ভাই আব্দুল্লাল মামুন ভাই, ওনার ঘটনা কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। উনি বর্তমানে ভবানীপুর কবরস্থান মসজিদ, সেই মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার বাসা কিন্তু এই মসজিদের খুব কাছাকাছি। ওনার সাথে আমার আগেই কথা হয়েছিল যে ভাই আমি আসবো, ফজরের পর একটু হাঁটাহাঁটি করব। তো আমি গিয়েছি ওনার সাথে, বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বললাম যে ভাই চলেন একটু কবরস্থানের ভিতরে যাই, অনেকদিন এই কবরস্থানের ভিতরে যাওয়া হয় না। আমাদের বেশ কিছু শিক্ষকের কবর এখানে রয়েছে, আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনের কবরও রয়েছে, রাজবাড়ির বেশ কিছু রিনাউন্ড ব্যক্তির কবর এখানে রয়েছে, আর এই মামুন ভাইয়ের বাবার কবরও এখানে রয়েছে। ওনার বাবার নাম হচ্ছে খলিল, উনি খলিল সান নামে অনেক সুপরিচিত ছিলেন। রাজবাড়ি যে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের খুবই নাম করা একজন শিক্ষক উনি ছিলেন। ওনার কবর আমরা জিয়ারত করলাম। তো ওই যে কবরস্থানটা, এই কবরস্থান ঘিরে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে একটা সময়, মানে সেটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা, এখানে আসলে এখন যে চতুর্দিকে দেয়াল দেখা যায়, ওই সময় কিন্তু এরকম দেয়াল ছিল না। ওই সময় না, এই কিছুদিন আগেও ছিল না। এক সাইডটা খোলা ছিল, অন্য সাইডে দেয়াল ছিল, অর্থাৎ 3 পাশে দেয়াল, এক সাইডে খোলা ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে এই এলাকায় নাকি শেয়ালের উপদ্রব এত বেশি ছিল যে লাশ দাফন করার পরের দিনই শেয়াল কবর থেকে লাশ নিয়ে চলে যেত। অনেক দূরে সে কাফনের কাপড় পরে থাকতো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরকম ঘটনা ঘটতো, কখনো কখনো ওই লাশ আর পাওয়াই যেত না, এমন একটা অবস্থা হতো। মানুষ পাহারা বসাতো, পাহারা বসালেও রাতের বেলা নাকি অনেক শেয়াল এসে মানুষের উপর আক্রমণ করতো যারা পাহারায় থাকতো, এমন ঘটনাও ঘটতো। এটা অনেক আগের কথা আর কি। তো শেয়ালের উপদ্রবে এমন অবস্থা হয়ে যায়, ওখানে লাশ দাফন করাই মুশকিল হয়ে যায়। এরকম সমস্যা যখন চলতে থাকে, তখন ওনারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও যখন ব্যর্থ, তখন ওই এলাকায় নাকি একজন বুজুর্গ ব্যক্তি সফর এসেছিলেন। ওনাকে যখন এই বিষয়টা জানানো হয়, উনি ওই কবরস্থানে আসেন। আসার পর ওই কবরস্থানের উপর দাঁড়িয়ে বেশ কিছু ওজিফা করেন, দোয়া দুরুদ পাঠ করেন, এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর থেকে নাকি আল্লাহর রহমতে এই শেয়ালের উপদ্রব অনেক কমে যায়। একদম যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, তবে অনেক কমে যায়। কবরস্থানের যেই একটা পাশ, যেটা নতুন এক্সটেনশন করা হয়েছে, ওই জায়গাটা আগে অনেক নিচু ছিল, সেখানে মাটি ভরাট করে আবার উঁচু করা হয়েছে, এখন চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। রাজবাড়ির যতগুলো পুরনো কবরস্থান রয়েছে তার মধ্যে এইটা একটা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তখন মামুন ভাই আমাকে একটা জায়গা দেখালেন, জাফনান এই যে জায়গাটা দেখছো,
এই জায়গাতে আমাদের খুব কাছের একজন মুরব্বী মারাত্মক ভয় পেয়েছেন। আমি বললাম, ভাই কবরস্থানে ভয় পেয়েছেন, বিষয়টা বলেন তো কি। তখন উনি বলতে শুরু করেন। উনি বলেন যে ঘটনাটা এখন থেকে মাস 5 আগের আর কি, সেই হিসাবে অক্টোবর মাসে হতে পারে, এমনটাই উনি আন্দাজ করেছেন। এক্সাক্ট মাসটা উনি বলতে পারেন নাই অবশ্য, তবে এরকমই হবে আর কি। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাবু মিয়া। এই হাবু মিয়া উনি কিন্তু একজন গোরখোদক। রাজবাড়িতে গোরখোদক হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। অল্প সময়ের মধ্যে খুব নিখুঁতভাবে কবর খননে উনি খুবই পারদর্শী, সদালাপী, মৃদুভাষী, পরোপকারী, সবসময় হাস্যোজ্জ্বল মুখে উনি থাকতেন। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি কবর তো রেগুলারই খোঁড়েন, অনেক আগে থেকেই তো উনি খোঁড়েন। যখন উনি তরুণ বয়স তখন থেকেই কিন্তু এই কাজটা উনি করেন, সোয়াবের নিয়তে করেন। এই কাজে তো আসলে ওনার অনেক বছর হয়ে গেছে। উনি ওনার সাথে কিন্তু ওনার ভাগিনা সহ আরো কয়েকজনকে সাথে নেন আর কি। এখন তো আগের মতো একা একা পারেন না, বয়স হয়ে গেছে। কোনো একদিন বিকালবেলা উনি কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়তে খুঁড়তে মোটামুটি মাগরিবের আজান দেবে দেবে ভাব, এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলেছেন এই অল্প সময়ের মধ্যেই। ওনার ভাগিনা আর সাথে যারা ছিলেন তারা বলছেন যে এই এখন তো মাগরিবের আজান দেবে, ওঠো ওঠো ওঠো, চলো মাগরিবের নামাজ পড়ে এসে বাকি কাজটা শেষ করবো না। উনি আবার বলছেন যে তোরা যা, দেখতেছিস না এই লাস্টে একটু ফিনিশিং দিতে হবে, মাগরিবের নামাজের পর পর এই লাশটা এখানে দাফন করবে। তারা যদি এসে দেখে যে আমি তখনও এটার ফিনিশিং এর কাজ করতেছি, তখন তারা কি মনে করবে, লাশ এখানে রেখে কি কবরের কোনো একটা কাজ করা যায়? কাজ তো আগে শেষ করে রাখতে হবে। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তোরা যা ওযু কর, নামাজের জন্য রেডি হয়, আমি আসতেছি, আজান তো এখন দেয় নাই, এখনই দেবে, আমি আসতেছি, তোরা যা। তো তারাও দেখলেন যে আর হয়তো বা 5 মিনিটের কাজ উনি যেভাবে দ্রুত গতিতে করছেন তাতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ফিনিশিং এর কাজটা সাধারণত এই হাবু মিয়া করতে খুবই পারদর্শী ছিলেন। এমনিতে সব কাজ করতেন, বাট ফিনিশিং এর কাজটা ওনার খুব নিখুঁত হয় আর কি। কারণ ফিনিশিং এর কাজটা ভালো না হলে, উপরে বাঁশ দেওয়া হলে তখন ওটা ভেঙে পড়তে পারে। একটা নির্দিষ্ট মাপ দিতে হয় যাতে মাটি ওই লোডটা নিতে পারে, বাঁশের লোডটা নিতে পারে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো উনি ওই কাজটা করছিলেন, শেষের ওই কাজটা ওনার ওখান থেকে চলে আসেন। তো উনি ওনার মতো করে করছেন। মাগরিবের আজান তখনও হয় নাই, হবে হয়তো বা তখন 1 মিনিট বাকি বা এরকম আর কি সময়। হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। ওই সময় হাবু মিয়া উনি একটু ঝুঁকে পড়ে কাজ করছেন কবরের ভেতরে। মনে হলো যে ওনার খুব কাছাকাছি এসে কেউ ভয়ঙ্কর ভাবে একটা গর্জন করে ওঠে, ওই একটা গর্জন করে ওঠে। তো এইরকম গর্জন যখনই হয়েছে উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। এতটা ভয় পেয়ে গেছেন উনি তো বেশ ওই জায়গাতেই বসে পড়েছেন। এরপর উনি দ্রুত উঠেছেন, তখন আবার আজান দিয়ে দিয়েছে। ওঠার পর উনি খুব ঘাবড়ে গিয়েছেন, এরকম ভয় উনি কখনোই পান নাই। উনি তো এরপর মসজিদে গিয়েছেন, শরীরটা ভালো লাগছিল না, বাসায় চলে যান। ওই রাত থেকেই ওনার মারাত্মক জ্বর, এমন জ্বর আর নামে না। এরপর থেকে শুরু হলো ডায়রিয়া। কোনোভাবেই কিছু হচ্ছে না, অবস্থা খারাপ। মামুন ভাইয়ের কাছে খবর আসে, মামুন ভাই দেখতে যান। দেখতে যাওয়ার পর তার কাছে শোনেন সব ঘটনা, আসলে কি হয়েছিল। মামুন ভাই কিছুটা ঝাড়ফুঁক করে দিয়েছেন উনি যতটুকু জানতেন আর কি। এরপর উনি একটু সুস্থ হয়েছেন, মানে একটু হাঁটাচলা করতে পারেন। মামুন ভাই মাগরিবের নামাজ পড়ে ওনার কয়েকজন মুসল্লির সাথে আবার রেগুলার একটু চা খান। ওখানে এই হাবু মিয়াও গিয়েছেন, চা খেতে গিয়েছেন। মামুন ভাই দেখলেন উনি তখনও বেশ দুর্বল, কিছুটা সুস্থ হয়েছেন, তখনও বেশ দুর্বল। বেশ মজা করে কথাবার্তা বলতেছেন, উনিও একটু কথাবার্তা বললেন, মামুন ভাইও বললেন, বেশ কয়েকজন বললেন। তবে ওই ভয়ের বিষয়ে কথা হয় না ওইখানে। এর পরের দিন সকালবেলা মামুন ভাইয়ের কাছে খবর আসলো হাবু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের খবর শোনার পর রাজবাড়ির অনেকেই খুব শোকাহত হয়েছিলেন। এমন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, তাই এরকম ভয় পেয়ে উনি মারা গিয়েছেন। যেই মানুষ কিনা হাজার হাজার কবর খুঁড়েছেন, সেই মানুষটা কবর খুঁড়তে গিয়ে, তাও গভীর রাতে না, ঠিক মাগরিবের আজানের আগে এরকম একটা ভয় পেয়ে মারা গেলেন। আমার আরেকজন বন্ধু যার নাম হচ্ছে জয়নাল আবেদিন বাবু, তার বাড়ি বিনোদপুরে। রাজবাড়ি যে ঘাস বাজার রয়েছে, এই ঘাস বাজারে কিন্তু তার জয় এন্টারপ্রাইজ নামে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে।
আমি এই বিষয়টা যখন আমার ওই ফ্রেন্ড জয়নালের সাথে শেয়ার করি, জয়নাল তখন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করলেন যে হ্যাঁ, সেও বিষয়টা জানে। আর এই ব্যক্তির সাথে আবার জয়নালের আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল। জয়নালও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছে যে আপনি কবর করতে গিয়ে ভয় টয় পান না। উনি নাকি বলতেন ভয় কিসের, কোনো ভয় নাই। উনি আবার একটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি একটা ঘটনা প্রসঙ্গে বলেছিলেন নাকি উনি একদিন রাতের বেলা রাত 1টার দিকে কবর খনন করা শুরু করেছেন। রাত 1টা থেকে কবর খনন করা শুরু করে এই ভবানীপুর কবরস্থানে আর কি। তো কবর খুঁড়তে খুঁড়তে রাত প্রায় 3টা হয়ে গেছে, তখন ওনার কবর খনন করা শেষ হয়েছে। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমি তখন চিন্তা করে এখন উপরে উঠবো, আবার ভয় টয় দেখায় নাকি কেউ। তখন নাকি উনি কবরের ভিতরে শুয়েছিলেন, একদম কবরের ভিতরেই শুয়ে আছেন। যখন ফজর আজান দিয়েছে তখন উঠেছেন, স্বাভাবিকভাবেই উঠে আবার চলে গেছেন। উনি নাকি এই জয়নালকে বলেছিলেন যে কবরের ভেতরে থাকা অবস্থায় নাকি কেউ ভয় দেখাতে পারে না, এই বিষয়টা বলেছিলেন। উনি কবরের ভেতরেই ওই সময় ছিলেন, ওই সময় আসলে ভয় পেয়েছিলেন। ভয়ঙ্কর কোনো কিছু তাকে ওই অবস্থাতে ভয় দেখিয়েছিল। যেই মানুষটা হাজার হাজার কবর খনন করলেন, এত কবর খনন করার সময় তার সাথে মারাত্মক ভয়ের ঘটনা ঘটল না, সেই মানুষটা এরকম একটা সময় ভয় পেয়ে এমনভাবে ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, আল্লাহ হয়তোবা তাকে এভাবেই নিয়ে যাবেন এরকম ঘটনার মাধ্যম দিয়ে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। রাজবাড়ির অনেকেই কিন্তু ওনারা এই বিষয়টা জানেন, আমি এভাবেই শুনেছি, সেভাবেই টেলিসেনার্স আপনাদের সাথে শেয়ার করলাম। রাজবাড়ির যারা আছেন তারাও এই বিষয়টা অনেকেই জানেন বলে আমি জানি, যেমনটাই আমি আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছি। কারণ ওনার মৃত্যুর পর অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ রাজবাড়িতে এমন পরিবার কম আছে যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে আর তাদের কবরের যে কাজটা, খননের কাজটা, এটা এই হাবু মিয়া করেন নাই। এমন পরিবার অনেক রয়েছে সেখানে রাজবাড়িতে, যার কারণে হাবু মিয়ার মৃত্যুর খবরটা অনেক ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছিল। হাবু মিয়ার জন্য আমরা দোয়া করব। এমন একজন পরোপকারী, সদালাপী, হাস্যোজ্জ্বল মানুষ, একজন সহজ সরল মানুষ, উনি পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। অসংখ্য কবর উনি খনন করেছেন, ওনার নিজের কবর আরেকজন খনন করেছেন, এটাই বাস্তবতা। যে ব্যক্তি অনেকের কবর খনন করেন তার কবর কিন্তু আরেকজনই খনন করে, কারণ যিনি মারা যান তিনি তো আর নিজের কবর খনন করে যেতে পারেন না, সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। এই ঘটনাটি যেটা এখন শেয়ার করব, এই ঘটনাটি ফিরোজ ভাই শুনেছিলেন ওনার খুব কাছের বন্ধু রিপন সরকার ভাইয়ের কাছ থেকে, যিনি ইতোমধ্যেই 3টি ঘটনা ফিরোজ ভাইকে বলেছিলেন, সেগুলো আবার আমরা প্রচার করেছি। এই রিপন ভাই কাটিং মাস্টার, অর্থাৎ ওনার সেলুন রয়েছে। ওনার সেলুনে প্রতিদিনই বিভিন্ন বয়স ও পেশার মানুষ আসেন। এরকমই একদিন রিপন ভাইয়ের পরিচিত এক বড় ভাই ওনার কাছে অন্যান্য বারের মতো এবারও চুল কাটাতে এসেছেন। উনি সবসময় ওনার দোকানে চুল কাটাতে আসতেন যখন ওনার প্রয়োজন হতো। রিপন ভাই ওই বড় ভাইয়ের চুলদাড়ি কাটানোর ফাঁকে একসময় প্রশ্ন করে বসেন যে ভাই, আপনার সাথে তো পরিচয় অনেকদিন যাবত, আপনার বাড়ি কোথায় এটা তো জিজ্ঞেস করা হলো না। তখন ওই বড় ভাই মুচকে এসে বলেন যে হ্যাঁ তাই তো, কখনো তো এই বিষয়ে আলোচনা হয় নাই, আমাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। রিপন ভাই তখন ওই বড় ভাইকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনার জীবনে কি কোনো ভৌতিক ঘটনা আছে, বা আপনার পরিবারে যারা আছেন ময় মুরব্বীদের সাথে কি কোনো ঘটনা ঘটেছে, বা তাদের কাছ থেকে কি কোনো ঘটনা শুনেছেন জিন ভূত নিয়ে? উনি তখন কিছুক্ষণ চুপ থেকে বলেন যে আমার নিজের দাদা ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনেছিলাম আমাদের এলাকার, আপনি যদি চান এইটা আপনাকে বলতে পারি। রিপন ভাই সানন্দে ঘটনাটি শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য যে রিপন ভাই তখন ওনাকে বলেছিলেন যে এই ঘটনাটি কিন্তু একটি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত হতে পারে। এ কথা শোনার পর ওই বড় ভাই কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও পরবর্তীতে ওনার নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে রিপন ভাইকে অনুমতি দেন। এরপর উনি ঘটনাটি বলতে শুরু করেন। চলুন এবার সেই ঘটনার ভেতরে চলে যাই। ঘটনাটি আনুমানিক 1950 সালের দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কোন একটা গ্রামে ঘটেছিল। বর্তমান সময়ে হাতীবান্ধা উপজেলা, এটা এখন উপজেলা হিসেবে একটা প্রশাসনিক এরিয়া হলেও
1950 সালের দিকে এটা আসলে উপজেলা ছিল কিনা বা কোন প্রশাসনিক এরিয়ার আন্ডার ছিল বা এর প্রশাসনিক স্ট্যাটাস কি ছিল এটা আসলে ওইভাবে ওনারা বলতে পারেন নাই। ওই সময়ে এই হাতীবান্ধা সম্ভবত কোন একটা থানা বা এরকম কিছু ছিল আর কি। 1950 সালের দিকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলো কেমন ছিল তত বোঝাই যাচ্ছে। 47-এ দেশ ভাগ হয়েছে। এরপর পূর্ব পাকিস্তান আমাদের এই অঞ্চল, তখন তো এই অঞ্চলে বিদ্যুতের বালাই ছিল না, একদম প্রত্যন্ত অঞ্চল ছিল। এই 2025 সালে এসেও নাকি এই হাতীবান্ধা উপজেলার গ্রামগুলো অনেকটাই প্রত্যন্ত অঞ্চলের মতো গাছগাছালি চিরসবুজ হয়ে আছে। যার সাথে ঘটনাটি ঘটেছিল যতদূর শোনা যায় তার নাম ছিল খাইরুল মিয়া। সেই সময় তার বয়স ছিল আনুমানিক 30 থেকে 35 বছরের মধ্যে। খাইরুল মিয়া ছিলেন একজন চাষি। সারা বছর চাষাবাদ করে তার সংসার চলত। সারাদিন এই চাষাবাদের কাজ করতেন। যেদিন নিজের চাষবাসের কাজ না থাকতো তখন অন্যের বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন। মোটামুটি তার ভালোই চলে যাচ্ছিল এইভাবে কাজকর্ম করে আল্লাহর রহমতে। তবে খাইরুল মিয়ার কিছু বদ অভ্যাসও ছিল। সেটা হলো তিনি টুকটাক জুয়া খেলতেন। বর্তমানে আমাদের দেশের প্রায় সব জায়গায় সবার কাছে নিজস্ব বিনোদনের জন্য এক একটি করে স্মার্টফোন রয়েছে। তাই আমরা চাইলে বর্তমানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজের মোবাইলের মাধ্যমে নিজেদেরকে বিনোদিত করতে পারি। কিন্তু সেই সময় বিনোদনের জন্য তো এরকম কিছু ছিল না। দেখা যেত যে মানুষ সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পরে বের হয়ে সবাই মিলে তাদের বন্ধুদের সাথে একটা জায়গায় বসতো বা একজনের বাড়িতে আড্ডা দিত, তাস খেলতো কিংবা জুয়া খেলতো। এসব খেলায় কোনোদিন খাইরুল মিয়ার লাভ হতো, আবার কোনোদিন ক্ষতি হতো। এইভাবেই চলছিল খাইরুল মিয়ার জীবন। এরকমই একদিন খাইরুল মিয়া তার নিজের চাষবাসের কাজ শেষ করে মাগরিবের নামাজের পর রওনা করে তাদের সেই পুরনো এক বন্ধুর বাড়িতে, যেখানে সবাই মিলে আড্ডা দিত, তাস খেলত। খাইরুল মিয়ার বাড়ি থেকে সেই বাড়ির দূরত্ব আনুমানিক 20 থেকে 25 মিনিটের রাস্তা পায়ে হেঁটে গেলে। এরপর প্রতিদিনের মতো তাদের আড্ডা শেষ করে খাইরুল মিয়া নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। আর সেদিন তার মনটা অনেক খুশি ছিল, কারণ সেদিন সে অনেক টাকা এই জুয়া খেলায় জিতেছিল। সেই 20 থেকে 25 মিনিটের রাস্তার কিছুটা বিবরণ না দিলে হয়তোবা বুঝতে একটু অসুবিধা হতে পারে এই ঘটনাটি। আমরা একটু বর্ণনা দিই, আর সেই সময়টাও কেমন ছিল সেই বর্ণনাটাও দিই। সেই সময়টা ছিল শীতকালের একদম শুরু যখন হয় আর কি, ওরকম। দিনের বেলা গরম থাকে, সন্ধ্যার পর বা রাতের বেলা ঠান্ডা পড়তে থাকে, ওরকম একটা সময়। অর্থাৎ সবেমাত্র ঠান্ডা পড়তে শুরু করেছে। বেশি ঠান্ডাও তো তখন ছিল না, হালকা পাতলা কুয়াশা ছিল। যেহেতু গ্রাম অঞ্চল, গাছপালা আছে, ঠান্ডাটা একটু বেশি অনুভূত হবে, এটাই স্বাভাবিক। তো খাইরুল মিয়া সেই বন্ধুর বাড়ি থেকে তার নিজের বাড়িতে যাওয়ার পথে প্রায় 10 মিনিটের রাস্তা পার হবার পর মানুষের ঘর বাড়ি শেষ হয়ে যায়। তারপর আবার 10 মিনিট হাঁটার পর আবার মানুষজনের ঘর বাড়ি শুরু হয়। আসল ঘটনাটি ঘটে এই মাঝখানের খালি জায়গাটিতে, যেখানে মানুষের কোনো ঘর বাড়ি ছিল না। তবে গ্রামের সেই মেঠো পথের দুই ধার ঘেঁষে বিভিন্ন রকমের বড় বড় গাছ ছিল। সেদিন রাতের চাঁদের আলো বেশ ভালো ছিল। চাঁদের রূপালী আলোতে চাঁদ দেখতে বেশ ঝকঝকে দেখা যাচ্ছিল। শুধু মাঝে মাঝে হালকা শীতের হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল। শীতের সময় হওয়াতে খাইরুল মিয়ার কাছে তার গরম কাপড় ও চাদর ছিল। সেগুলো পরে মনের খুশিতে গুনগুন করতে করতে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। জুয়া খেলায় বেশ কিছু টাকা জিতেছে, মনের আনন্দ তো আছেই, এই জন্যই গুনগুন করে সে গান গাচ্ছিল। হাঁটতে হাঁটতে যখন মানুষের বাড়িঘর শেষ হয়ে নির্জন রাস্তায় চলে আসে, তখন সে আপন মনেই গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিল একা একা। ওই সময় গ্রামগঞ্জের শীতকালে মানুষজন কিন্তু এতটা বেশি বাইরে থাকতো না, কারণ সেই সময় মানুষ খুব তাড়াতাড়ি নিজেদের কাজকর্ম শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়তো। যে গরম হোক আর শীত হোক, শীত হলে তো আরো তাড়াতাড়ি শুয়ে পড়তো। আর খাইরুল মিয়াদের মতো যে মানুষগুলো ছিল তারা সবাই নিজেদের মনোরঞ্জনের জন্য যে যার মতো ঘোরাফেরা আর জুয়া খেলতো, বাজি খেলতো। তবে মানুষ হিসেবে খাইরুল মিয়া খুব একটা খারাপ মানুষ ছিল না, শুধু এই এতটুকুই বাজে অভ্যাস ছিল, এই জুয়া খেলা। আর সে ছিল খুবই সাহসী এবং শক্তিশালী একজন পুরুষ মানুষ। জিন ভূত কোনো কিছুতেই তার খুব একটা ভয় ছিল না, আর এগুলো সব বিশ্বাসও কম করত।
বিশ্বাস কম করার পেছনে কারণও রয়েছে, কারণ তার সাথে তো কখনো এরকম ভৌতিক ঘটনা ঘটেনি, তাই সেগুলো বিশ্বাস করে না খুব একটা। কিছু কিছু মানুষের সাথে ঘটেছে, শুনেছে, হেসেই উড়িয়ে দিয়েছে, এরকম চিন্তা তার মধ্যে ছিল আর কি, জিনভূত সম্পর্কে বা ভয়ের ঘটনা সম্পর্কে। তো খায়রুল মিয়া হাঁটছে, এভাবে সে বেশ কিছুটা পথ আগানোর পর হঠাৎ করে কোন একটা বাচ্চার কান্নার আওয়াজ সে শুনতে পেল। প্রথমে শুনে সে ভাবলো এটা তার মনের ভুল। একে তো রাতের বেলা, আর এখানে আশেপাশে কোনো বাড়িঘরও নাই যে কোনো মানুষের বাচ্চা এখানে কান্না করবে। এই ভেবে সে আবার হাঁটতে শুরু করে। কিছু দূর আগানোর পর সেই কান্নার শব্দটি তার কানে আরেকটু জোরালো ভাবে আসতে থাকে। তখন তার হাঁটার গতি একদম কমে যায়। খায়রুল মিয়া এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করতে থাকে যে এই কান্নার আওয়াজটি কোথা থেকে আসছে। কান্নার আওয়াজটি কেমন ছিল তার একটু বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে ওই সময়ের পরিস্থিতিটা। একটা ছোট বাচ্চা যখন কান্না করতে করতে আর কোনো শক্তি থাকে না, চিৎকার করে কান্না করতে করতে একটা সময় শুধু ফোঁপাতে থাকে, অনেক কষ্ট করে শ্বাস প্রশ্বাস নিতে থাকে, ঠিক তেমনি কান্নার আওয়াজ খায়রুল মিয়া শুনতে পাচ্ছিল। এমন কান্নার আওয়াজ শুনতে পেয়ে খায়রুল মিয়ার অন্তর কেঁপে ওঠে। সে চিন্তা করে, আহারে, না জানি কার ছোট বাচ্চাটা এভাবে কান্না করছে। খায়রুল মিয়া তখনও ভেবে উঠতে পারেনি যে এখানে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। সে স্বাভাবিকভাবে চারিদিকে খোঁজার পর হঠাৎ বুঝতে পারে যে তার থেকে 4-5 মিটার দূরে একটি বিশাল বড় গাব গাছ রয়েছে। মনে হচ্ছে যেন সেই কান্নার আওয়াজটি ওই গাব গাছের দিক থেকেই আসছে। আর সেই গাব গাছটি ছিল রাস্তা থেকে হাতের বাঁ পাশ দিয়ে নেমে গিয়ে অল্প একটু এগিয়ে সামনের দিকে। সেই দিকে তাকাতেই খায়রুল মিয়া দেখতে পায় সাদা মতো কাপড় দিয়ে কিছু একটা মোড়ানো নড়াচড়া করছে, ঠিক মানুষের বাচ্চার মতো। এটা দেখে খায়রুল মিয়া রাস্তা থেকে নেমে সেই গাব গাছের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে দেখতে পায় সেই গাব গাছের গোড়ায় চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটি বাচ্চাকে কেউ সাদা একটা কাপড় দিয়ে সুন্দর করে সাধারণত যেভাবে মুড়িয়ে রাখে সেভাবে রেখে দিয়েছে। খায়রুল মিয়া আশেপাশে চারদিকে খুঁজতে থাকে যে এই বাচ্চার সাথে কেউ আছে কিনা, বা যদি কেউ থেকে থাকে তবে তিনি তাকে কিছু বকাবকি করে বাচ্চাটিকে তার হাতে তুলে দিয়ে চলে যাবে। কিন্তু বেশ কিছুক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করার পরও বাচ্চাটির সাথে থাকা কাউকে খুঁজে পাওয়া গেল না। আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে খায়রুল মিয়া সেই ছোট্ট বাচ্চাটির নিষ্পাপ মুখের দিকে তাকিয়েই থাকে। একবার চিন্তা করে সে বাচ্চাটাকে না নিয়ে চলে যাবে, কার নাকার বাচ্চা, পরে কি থেকে কি ঝামেলা বাঁধবে, আবার পরে বিচার সালিশ এটা সেটা, পরে বাচ্চা চোর বলবে, ছেলে ধরা বলবে, আর কত ঝামেলা। কিন্তু পরক্ষণে সে আবার চিন্তা করে অনেক রাত তো হয়ে গেছে, এই রাতের বেলা এই ছোট্ট বাচ্চাটিকে এইভাবে যদি গাছের তলায় রেখে যাওয়া হয় আর সে এই গাছের তলায় শুয়ে কান্না করতে থাকে, তাহলে তো শিয়াল কুকুর একে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। এমন অবস্থায় আসলে এই বাচ্চাটিকে ফেলে কিভাবে যাওয়া যায়? ছোট বাচ্চাটার চেহারা এতটাই মায়াবী ছিল যে কোনো মানুষই বোধ হয় বাচ্চাটাকে ওভাবে ফেলে যেতে পারতো না। বাচ্চাটার চোখ দুটো ছিল ডাগর ডাগর। খায়রুল মিয়া সব দিক থেকে চিন্তা ভাবনা করে বাচ্চাটাকে তার সঙ্গে কোলে নিয়ে রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার মাথার ভিতরে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই শীতের রাতে কে এমন কাজটি করলো? এমন ফুটফুট একটি বাচ্চা গাছের তলায় সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে চলে গেল। তবে কি পারিবারিক কলহের কারণে কোনো মহিলা তার সন্তানকে গাছের নিচে রেখে আত্মহত্যা করতে চলে গিয়েছে? এমনটাও তো হতে পারে, কারণ সেই সময়টাতে এরকম ঘটনা ঘটতো মাঝে মধ্যেই। স্বামী অথবা শ্বশুর শাশুড়ির অত্যাচারের কারণে অনেক নারী এমন কাজ করেছে। এই সমস্ত চিন্তা করতে করতে খায়রুল মিয়া খুব গভীরভাবে মগ্ন হয়ে গিয়েছিল, আসলে হলোটা কি। আর এই বাচ্চার মায়ের জন্য তার খুব কষ্ট হচ্ছিল। একটু পর পর সে ছোট বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে দেখছিল। সেই বাচ্চাটাকে কোলে নেওয়ার পর বাচ্চাটির কান্না কিছুটা থেমে গিয়েছিল। এইভাবে খায়রুল মিয়া আস্তে আস্তে তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ সে অনুভব করে তার হাতের মধ্যে কেমন জানি বেশি গরম অনুভূত হচ্ছে। আর ছোট একটি বাচ্চা, তা যদি শ্বাসকষ্ট হয় তবে সে যেভাবে নিঃশ্বাস নেয় সেই রকম ফুসফুস শব্দ করছে। খায়রুল মিয়া বিষয়টি ভালো করে বোঝার জন্য কোলের বাচ্চাটির দিকে তাকায়। যেই না সে বাচ্চাটির দিকে তাকিয়েছে তখনই সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি দেখে।
খাইরুল মিয়া দেখতে পায় এতক্ষণ যে বাচ্চাটিকে সে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিল ফুটফুটে চাঁদের মতো দেখতে একটি বাচ্চা, সেই ফুটফুটে চাঁদের মতো দেখতে বাচ্চাটি এখন আর আগের মতো নেই। তার চোখ দুটি একদম কালো কুচকুচে অন্ধকার হয়ে গেছে। সাধারণত মানুষের বাচ্চার চোখের রং বা মানুষের চোখের রং সাদা ও কালো, এই দুটা মিলেই তো হয়, কিন্তু সেই বাচ্চাটির চোখ সম্পূর্ণটাই ছিল কালো, তাতে সাদার কোনো ছিটে ফোঁটাও ছিল না। আর মুখটা ছিল একদম চ্যাপ্টা, একটা থালা যেরকম চ্যাপ্টা হয় ওইরকম। আর নাক ছিল না, অর্থাৎ তার নাক নাই। সারা শরীরে ছোট ছোট আঁশের মতো কিছুতে ঢাকা, ঠিক মাছের শরীরে যেরকম থাকে আঁশের মতো ওই রকম আঁশ রয়েছে। আর এই আঁশগুলো নকশা করা পুরো শরীর জুড়ে, সাধারণ আঁশের মতো না, মনে হচ্ছে আঁশগুলো নকশা হয়ে আছে তার শরীরে। আমরা আগেই বলেছি খাইরুল মিয়া ছিল কিন্তু অনেক সাহসী একজন মানুষ। সে জীবনে কখনো ভয়ানক কিছু নিজের চোখে দেখেনি, তাই সে তেমন একটা ভয় পেত না। কিন্তু এই দৃশ্য দেখার পর সে ভীষণ ভয় পেয়ে যায়, তার রুহ কেঁপে ওঠে। ভয়ের চোটে সেই বাচ্চাটিকে নিজের গায়ে যতটুকু শক্তি ছিল ততটুকু শক্তি দিয়ে রাস্তার পাশে একটি ডোবায় ছুঁড়ে ফেলে দিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির দিকে দৌড় দেয়। খাইরুল মিয়া যেই জায়গা থেকে দৌড়াতে শুরু করে তার কিছুটা সামনেই মানুষের বাড়িঘর শুরু। সেই বাড়িঘরের মধ্যে কয়েকটা বাড়ির পরেই ছিল আবার খাইরুল মিয়ার বাড়ি। সে তার বাড়ির উঠোনে গিয়ে ঘরের দরজার সামনে তার স্ত্রীকে ডাকতে থাকে। ওই সময়ে এত রাতের বেলা তো আসলে কেউ জেগেই থাকতো না, সবাই অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। শুধু খাইরুল মিয়ার স্ত্রী ওই সময় তার স্বামীর ফেরার অপেক্ষায় থাকতে থাকতে পুরোপুরি ঘুমিয়ে গেছে, বিষয়টা এরকম না, আধো ঘুমে চলে গেছে এরকম একটা অবস্থা। স্বামীর এমন চিৎকারের শব্দ শুনতেই খাইরুল মিয়ার স্ত্রী ধর্মর করে উঠে বসে কুপি হাতে নিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলে বের হয়ে দেখে তার স্বামী খাইরুল মিয়া একদম ঘেমে অস্থির হয়ে গেছে, আর তার চোখ দুটো একদম লাল টকটকে দেখাচ্ছে। এই দেখে উনি তাড়াতাড়ি ঘর থেকে একটু পানি এনে খাইরুল মিয়াকে খেতে দিলেন। এদিকে খাইরুল মিয়ার চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোকজন এসে তার বাড়িতে হাজির হয়, জানতে চায় কি হয়েছে। প্রথমে সে কাউকে কিছু বলতে চায় না, কিন্তু আশেপাশের সব মুরব্বীরা যখন তাকে এই বিষয়টা জানার জন্য চেপে ধরে এবং ধমক দিয়ে বলে কি হয়েছে ঠিকঠাক করে বল, বললে তোর জন্যই ভালো, তাহলে আমরা বলতে পারবো যে এখন কি করণীয়। তোকে কতবার নিষেধ করছি এত রাতের বেলা চলাফেরা করিস না, রাতের বেলা চলাচল করা ভালো না, কিন্তু তুই তো কারো কথা শুনিস না, তুই তোর নিজের মনের খেয়াল মতো থাকিস চলিস, এবার বল কি হয়েছে। তো সবার এরকম জোরাজুরিতে খাইরুল মিয়া সবাইকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তার কথাবার্তা শুনে মুরব্বীরা দুই একজন তাকে কিছুটা ঝাড়ফুঁক করে পানি পড়া দিয়ে চলে যায়, তারা যেটা জানতো আর কি সেটাই। এরকম টুকটাক ঝাড়ফুঁক তো মোটামুটি অনেকেই জানে, মানে সেই জানা থেকে মূলত তাকে ঝাড়ফুঁক করছে, তারা যে হুজুর কবিরাজ বিষয়টা এরকম না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খাইরুল মিয়া কিন্তু তেমন কোনো অসুস্থতায় পড়েনি। এরপর বেশ কিছুদিন খাইরুল মিয়া রাতের বেলা একা একা চলাফেরা করতো না। কিছুদিন কেটে যায়, সবাই এসব কথা অনেকটাও ভুলেই গিয়েছে। খাইরুল মিয়াও তার আগের রূপে ফিরে আসে, বন্ধুদের সাথে রাত বিরাতে আড্ডা আর জুয়া খেলায় মেতে ওঠে। একদিন খাইরুল মিয়া সাপ্তাহিক হাটবারে বাড়ির জন্য বেশ অনেক কিছু বাজার ঘাট করে বাড়ির দিকে রওনা দিয়েছে। সঙ্গে একটি বিশাল বড় বোয়াল মাছও ছিল। অনেকদিন হয়ে গেছে বোয়াল মাছ খাওয়া হয়নি। পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে খাবে ভেবে সবাইকে বড় মাছটাই আসলে খাওয়াবে এই চিন্তা থেকে বড় একটা বোয়াল মাছ কিনেছে। বাজারে মোটামুটি ওইটাই ছিল ওই দিনের মতো আর কি সবচেয়ে বড় বোয়াল। বাজার নিয়ে গিয়ে সে বাড়িতে রেখে আবার বাড়ি থেকে বাইরে চলে যায়, কারণ বিকালের পর তার বাড়ি থেকে বাইরে বের হওয়ার সময়, সন্ধ্যার পর থেকে আড্ডা আর জুয়া খেলার সময়। খাইরুল মিয়ার স্ত্রী সব বাজার ঘাট গুছিয়ে রেখে মাছটা কাটতে শুরু করে। মাছ কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়েই যায়, তাই সে জলদি কাটাকাটি শেষ করে মাছের টুকরোগুলো ধোয়ার জন্য পুকুর পাড়ে নিয়ে যায়। ওই সময়টাতে সবাই এ ধরনের কাজে পুকুরের পানি ব্যবহার করত বা নদীর পানি ব্যবহার করত, যদি বাড়ির কাছে নদী থাকতো। তাদের বাড়ির পাশেই ছোট্ট একটি পুকুর ছিল, আর তারা আশেপাশের 4-5টা যে ঘর রয়েছে এই 4-5টা ঘরের বাসিন্দারা বা মানুষেরা এই পুকুরের পানি সব ধরনের কাজে ব্যবহার করত, যার জন্য খুব সুন্দর করে পুকুরের ঘাট বেঁধেও দেওয়া হয়েছিল, যেন মানুষজন এখান দিয়ে সুবিধাজনকভাবে নেমে নিজের কাজ শেষ করে আবার উঠে আসতে পারে। খাইরুল মিয়ার স্ত্রী একটি পাত্রে করে কিছু পানি নিয়ে মাছগুলো একপাশে বসে ধুতে থাকে। খাইরুল মিয়ার স্ত্রী মাছ ধুতে থাকা অবস্থায় হঠাৎ করে সে দেখতে পায় তার পাশে একটি মধ্যবয়সী মহিলা এসে চুপচাপ পুকুরের পানিতে পা নামিয়ে পা ধুতে শুরু করেছে। খাইরুল মিয়ার স্ত্রী গ্রামের মানুষ, আর সে মহিলাও গ্রামের মানুষ, সেই হিসাবে কিন্তু একজন আরেকজনকে চিনতে পারবে, এটাই সব স্বাভাবিক, তাই না? কিন্তু খাইরুল মিয়ার স্ত্রী তার পাশে যে মহিলাটি এসে যে পা ধুচ্ছে সেই মহিলাটিকে দেখে চিনতে পারে না।
তাকে আগে কখনো এই গ্রামে দেখেছে এটাও মনে করতে পারে না। তিনি কৌতূহলবশত সেই মহিলাটিকে প্রশ্ন করেন যে, বুবু, আপনার বাড়ি কোথায়? আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। তখন ওই মহিলাটি বলে, আপনি আমাকে চিনবেন না গো বুবু, আমি আপনাদের পাশের বাড়ির রমিজের আত্মীয়া, বেড়াতে আসছি। এই কথা শুনে খায়রুল মিয়ার স্ত্রী আর কিছু বলেন না। সেই মহিলাটি পা ধুয়ে উঠে যাওয়ার ঠিক আগ মুহূর্তে খায়রুল মিয়ার স্ত্রী সেই মহিলাটির ঠোঁটের দিকে তাকালে সে দেখতে পায় এই মহিলাটি পানের মতো কিছু একটা চিবিয়ে খাচ্ছে। খায়রুল মিয়ার স্ত্রী যেভাবে তাকিয়ে দেখার কারণে ওই মহিলাটি একটু বাঁকা নজরে তাকিয়ে ঠিক যেখানে খায়রুল মিয়ার স্ত্রী মাছ ধুচ্ছিলেন তার একটু দূরেই পানের পিক ফেলে না, ওরকম কিছু একটা পানিতে ফেলে ঘাট থেকে উঠে চলে যায়। বিষয়টি দেখে খায়রুল মিয়ার স্ত্রীর গাটা একটু ঘিন ঘিন করে ওঠে। তাই উনি মাছ ধোয়া বন্ধ করে দেয়। ততক্ষণে তার মাছ ধোয়াটা হয়ে গিয়েছিল প্রায়। সে ভেবেছিল আরেকবার ধুয়ে নিয়ে চলে যাবে, কিন্তু তার আগে এই মহিলা পানের পিক ফেলে পানিটাকে নষ্ট করে দিয়েছে। নষ্ট করে দিয়েছে বলছি কারণ খায়রুলের স্ত্রী যখন ওই পানির পিক যেখানে ফেলেছে ওইদিকে তাকায়, তখন সে দেখতে পায় পিক পানিতে ফেলে একটু তো লালচে রঙের হবে, তাই না? কিন্তু ওই জায়গায় পানির রং একদম কুচকুচে কালো হয়ে গিয়েছে। তাই সে আর কোনো কিছু না করে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে সে মাছ রান্না বান্না করে। রাতের বেলা খায়রুল মিয়া বাড়িতে ফিরলে সবাইকে নিয়ে একত্রে খেতেও বসে। খায়রুল মিয়ার স্ত্রী সন্তানেরা সবাই খেতে থাকে। বাচ্চারা সবাই খেয়ে উঠে যায়, যে যার মতো চলে যায়। খায়রুল মিয়ার স্ত্রী ও খায়রুল মিয়া তখনও খাচ্ছিলেন। খাওয়া শেষ হলে খায়রুল মিয়া পানি পান করে। তখন হঠাৎ করে কেমন যেন পেটের ভিতর একটু মোচড় দিয়ে ওঠে এবং ব্যথা করতে থাকে। একটু করে সময় পার হয় আর ব্যথা ক্রমশ বাড়তেই থাকে। ব্যথার কারণে এক পর্যায়ে খায়রুল মিয়া বিছানায় শুয়ে পড়ে ও গড়াগড়ি করতে করতে বলতে থাকে, আমার পুরো শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে রে, জ্বলে পুড়ে যাচ্ছে। তার স্ত্রী তার এই অবস্থা দেখে কাল বিলম্ব না করে তাদের আশেপাশের বাড়িতে যারা ছিল সবাইকে ডাকতে শুরু করে। সবাই এসে খায়রুল মিয়ার অবস্থা দেখে বলতে থাকে, অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে রে, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো ওই 50-এর দশকে বা ওই 50 সালের ওই সময়টায় চিকিৎসা ব্যবস্থা বলতে গ্রামে তো আসলে কবিরাজি চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা ছিল না। ওই সময় খায়রুল মিয়াদের গ্রামে কয়েকজন কবিরাজি করতো, যাদের মধ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে ওসমান কবিরাজ। আশেপাশে 10 গ্রামে তার ভালো নাম ডাক ছিল। সে কবিরাজি চিকিৎসা করত, আবার মানুষের জিন ভূতের সমস্যার সমাধানও করার চেষ্টা করত। তার এই সমস্ত কাজ সে জিনের সাহায্যে করত। তার কাছে নাকি একটি জিন ছিল যে তাকে সমস্ত কাজে সহযোগিতা করত, যে সমস্ত কাজ ভালো শুধু সেগুলোতে। আর এই ওসমান কবিরাজ ভালো কাজগুলোই করত। যাই হোক, তখন সবাই জলদি করে ওসমান কবিরাজের বাড়িতে রওনা দেয় আর ওই ওসমান কবিরাজকে ডেকেও নিয়ে আসে। ওসমান কবিরাজ আসার পরে জানতে চায় কি হয়েছে। তখন খায়রুল মিয়ার স্ত্রী বলে, আর মতো খেতে বসছিলাম, খাওয়া শেষে উনি যখন পানি পান করে তখন এই সমস্যাটা শুরু হয়েছে। তার পেটে বেশ কিছুক্ষণ ব্যথা করার পর এক পর্যায়ে তার পুরো শরীর জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। এসব কথা শুনে ওসমান কবিরাজ বলে, ঠিক আছে, এখন আপাতত তোকে পানি পড়া দিয়ে যাচ্ছি, আর কিছু তদবিরও দিয়ে যাব, যেগুলো ঠিকঠাক ভাবে করে যেতে হবে। তবে অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইটা কিন্তু চালিয়ে যেতে হবে। 2 দিন বাদে আমি এসে আবার দেখে যাব। মনে তো হচ্ছে খায়রুলের সমস্যা স্বাভাবিক কিছু নয়। এরপর কিছুটা ঝাড়ফুঁক করে পানি পরে দিয়ে ওসমান কবিরাজ চলে যান। ওসমান কবিরাজের দেয়া সেই তদবিরগুলো রাতের বেলা করতে থাকায় জ্বালা পড়া ও ব্যথা কিছুটা কমে। ক্লান্তিতে খায়রুল মিয়া ঘুমিয়েও পড়ে, কিন্তু তার জন্য চিন্তা করতে করতে তার স্ত্রীর কিছুতেই ঘুম আসছিল না। বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করে খায়রুল মিয়ার স্ত্রী ঘরের বাইরে পেছনের দিকে কোনো কিছুর শব্দ শুনতে পায়। শব্দটা এমন ছিল যে গাছের মরা পাতার উপর দিয়ে কোনো কিছু যদি চলে বেড়ায় তখন যেরকম মচমচ মচমচ করে শব্দ হয়, তেমন মচমচ মচমচ শব্দ হচ্ছে। আর সাথে সাপ জিহ্বা দিয়ে শব্দ করলে যেরকম শীষের আওয়াজের মতো শোনা যায়, মানে হিস হিস শব্দ শোনা যায়, ঠিক তেমন শব্দও শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে খায়রুল মিয়ার স্ত্রী বুঝতে পারে না আসলে শব্দগুলো কোথা থেকে আসছে বা কি করে আসছে। সেসব কিছু আর পাত্তা না দিয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে ঘুমিয়েও পড়ে। পরদিন সকালবেলা উঠান ঝাড়ু দেওয়া শেষ হলে খায়রুল মিয়ার স্ত্রী তার বাড়ির পেছনের দিকে যায় ঝাড়ু দিয়ে শুকনা পাতাগুলো একত্র করে নিয়ে আসার জন্য, যেগুলো দিয়ে সে চুলা জ্বালানোর কাজে ব্যবহার করতে পারে। বাড়ির পেছনে পাতা ঝাড়ু দিতে গিয়ে সে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে যে সেই জায়গায় ঝরে পড়া পাতা ও মাটির উপর এক রকমের মোটা ছাপ হয়ে রয়েছে। এই ছাপটা অনেকটা এরকম যে সেখান দিয়ে ভারী কোনো কিছু চলাচল করেছে বলে মনে হচ্ছে। দেখে মনে হয় যেন সাপের মতো কোনো কিছু একটা ওই ঘষতে ঘষতে গিয়েছে সেখান দিয়ে।
আর তার চেয়েও বড় আশ্চর্যজনক কথা হচ্ছে যে ওই জায়গাগুলোর দাগগুলো, মানে যেই জায়গাগুলোতে দাগগুলো দেখা যাচ্ছে, সেখানে একটু পরেই ছোট ছোট মাছের আঁশের মতো আঁশ পড়ে আছে, যদিও এই আঁশগুলোর রং কালো। খায়রুল মিয়ার স্ত্রী সেটা দেখে বেশ অবাক হয়। অনেক ভেবেচিন্তেও আসলে কোনো ব্যাখ্যা খুঁজে উনি পায় না। গত রাতের কথা ওনার মনে পড়ে যে উনি আওয়াজ শুনেছিলেন এই দিকটাতে, কিন্তু আসলে যে কি হয়েছিল এটা তো উনি বুঝতে পারছেন না। এসব চিন্তা ভাবনা করে উনি ঝাড়ু দিয়ে বাড়ির পেছনে পড়ে থাকা পাতাগুলো একত্র করে আবার বাড়িতে নিয়ে আসেন। এদিকে খায়রুল মিয়ার অবস্থা প্রায় অপরিবর্তিত, ব্যথা আর জ্বালা পোড়া ওসমান কবিরের তদবিরে কিছুটা কমলেও শরীর খুবই দুর্বল। সেদিন রাত্রে বাইরে যাওয়ার প্রয়োজনে খায়রুল মিয়ার স্ত্রী ঘর থেকে বাইরে বের হন। যেহেতু খায়রুল মিয়া অসুস্থ ছিলেন, তাই তাকে আর না ডেকে উনি একাই আলো হাতে বের হয়েছেন। প্রয়োজন শেষে উনি যখন ফিরছিলেন তখন উনি গত রাতে যেরকম শব্দ শুনেছিলেন সেরকমই শব্দ শুনতে পান, আর শব্দটা বাড়ির পেছন দিক থেকেই আসছিল। খায়রুল মিয়ার স্ত্রীর একটু ভয়ও লাগে, আবার কৌতূহলও জাগে। সকালে পাতা ঝাড়ু দিতে গিয়ে উনি কি দেখেছিলেন তাও ওনার মনে পড়ে। 7-5 ভেবে উনি সিদ্ধান্ত নেন যে উনি ওই দিকটাতে গিয়ে দেখবেন যে আছেটা কি ওখানে। যেহেতু আলো হাতেই আছে, তার ভয় কিসের। খায়রুল মিয়ার স্ত্রী আস্তে আস্তে ঘরের পেছনের দিকে এগিয়ে যান। খানিকটা সেদিকে আগাতেই উনি যে যে দৃশ্যটা দেখতে পান তা বোধ হয় দুঃস্বপ্নেও উনি কখনো ভাবতে পারেননি। বাড়ির পেছনে ছিল কিছু গাছপালা, এরপর থেকে মাঠের জমি শুরু। উনি দেখেন যে বিশাল আকারের এবং অনেক মোটা গড়নের সাপের মতো একটা কিছু ওনাদের বাড়ির পেছন দিয়ে মাঠের দিকে চলে যাচ্ছে, আর ওই জিনিসটাই হিস হিস শব্দ করছে। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে ওটা আসলে পুরোটা সাপের মতোও নয়। লেজটা বিশাল বড়, কোনো সাপের মতো হলেও মনে হচ্ছে সামনের দিকে দুটো বড় হাতের মতো, আর পেছনের যে সাইডটা আর কি, পেছনের দিকে দুটো অকেজো ছোট পায়ের মতো রয়েছে। অকেজো বলার কারণ ওই জিনিসটা সাপের মতো ঘষতে ঘষতে যাচ্ছিল, হাত অথবা পায়ের মতো ওই অঙ্গগুলো ব্যবহার করা ছাড়াই। এই দেখে খায়রুল মিয়ার স্ত্রী আল্লাহ গো বলে একটা চিৎকার দিয়েছে, আর তখনই ওই ভয়ঙ্কর জিনিসটা ঘাড় ঘুরিয়ে খায়রুল মিয়ার স্ত্রীর দিকে একবার তাকায়। দূর থেকে অতটা স্পষ্টভাবে ওই জিনিসটার চেহারা বোঝা না গেলেও ওই জিনিসটার মাথায় মনে হচ্ছিল লম্বা লম্বা চুল এবং চোখ দুটো ছিল জল জলে সবুজ রঙের। এক নজর খায়রুল মিয়ার স্ত্রীর দিকে তাকিয়ে ভয়ানক ওই জিনিসটা আবার ঘাড় ঘুরিয়ে ঠিক একই রকম ভাবে ঘষতে ঘষতে মাঠের দিকে চলে যায়। এদিকে খায়রুল মিয়ার স্ত্রী তো দৌড়ে এসে চিৎকার করে বাড়ি একদম একাকার করে ফেলেছে। উনি এতটা ভয় পেয়েছিলেন যে আরেকটু হলেই জ্ঞান হারিয়ে ফেলতেন। সবাই জেগে ওঠে, এসব কথা শুনে ঠিক করে যে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর এরকম জিনিস দেখা গিয়েছে, তাই সকাল হলেই ওসমান কবিরাজকে ডেকে আনবে। এদিকে ভোরের পর থেকে খায়রুল মিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। তার হাত পায়ের কিছু জায়গায় কালো কালো দাগ ফুটে ওঠে। এমত অবস্থায় সকাল হলেই দ্রুত ওসমান কবিরাজকে খবর পাঠানো হয়। যথারীতি ওসমান কবিরাজ খায়রুল মিয়াকে দেখার জন্য চলেও আসেন। খায়রুল মিয়াকে দেখে ওসমান কবিরাজ বলেন, বিগত কিছুদিনের মধ্যে খায়রুলের সাথে বা তোমাদের সাথে অস্বাভাবিক কি কি ঘটেছে আমাকে একটু খুলে বলো তো। খায়রুল ছাড়াও তোমাদের আর কারোর সাথে কি অস্বাভাবিক কিছু চোখে পড়েছে বা ঘটেছে? তখন খায়রুল মিয়ার স্ত্রী সহ অন্যান্যরা এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে সব খুলে বলেন। এর মাঝে ওসমান কবিরাজ বলেন যে রমিজদের বাড়িতে খোঁজ নিতে যে তাদের বাড়িতে কিছুদিন আগে কোনো মহিলা আত্মীয়া বেড়াতে এসেছিলেন কিনা। খোঁজ নিয়ে জানা যায় যে সেরকম কেউই রমিজের বাড়িতে আসেনি। তখন খায়রুল মিয়ার স্ত্রী খুবই অবাক হন, ভয়ও পান। ওসমান কবিরাজ বলেন, আমি যা বুঝতে পারছি খায়রুল মিয়ার উপর ভয়ঙ্কর কিছু একটা নজর পড়েছে। আজ এশার নামাজের পর তোমাদের মধ্যে থেকে 2-3 জন আমার সাথে দেখা করে যেও, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। এই বলে ওসমান কবিরাজ বিদায় নেন। নির্দিষ্ট সময় সন্ধ্যার পর খায়রুল মিয়ার পরিবারের 2 জন ওসমান কবিরাজের সাথে দেখা করতে যান। ওসমান কবিরাজের বাড়িতে গিয়ে ওনারা দেখেন যে ওসমান কবিরাজ গম্ভীর মুখে বসে আছেন। ওনারা গিয়ে বসলে ওসমান কবিরাজ বলতে থাকেন, দেখো আমি কি বলবো বুঝতে পারছি না। খায়রুল মিয়ার উপর যে জিনিসের নজর পড়েছে তা সাধারণ কোনো কিছু নয়, এটা মূলত একটা বিষকন্যা। এরা সাধারণত মানুষের সংস্পর্শে আসে না এবং মানুষের কোনো ক্ষতিও করতে চায় না, কিন্তু এমন একটা ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে যার কারণে এই বিষকন্যা খায়রুলের পিছনে পড়েছে। খায়রুল যে রাতে বাড়ি ফেরার পথে ভয় পেয়েছিল সেই রাতে একটা ঘটনা ঘটেছিল, তবে এই ঘটনাটা একটু অন্য রকমের। এই বিষকন্যাটা
কোনো কিছুর সন্ধানে তার ছোট বাচ্চাকে গাব গাছের নিচে রেখে একটু দূরে গিয়েছিল। সে জানতো যে কোনো প্রাণী তার বাচ্চার কোনো ক্ষতি করবে না, কিন্তু কোনো ক্রমে যদি বাচ্চাটা মানুষের চোখে পড়ে যায় তাহলে তো মানুষ বাচ্চাটার চেহারা দেখে ভয় পেতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে। তাই বিষকন্যাটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত মায়াজাল সৃষ্টি করে রেখেছিল, যাতে ওখানে বাচ্চাটাকে যদি কেউ দেখেও ফেলে তাহলে সে যেন ভয় না পায় বা কোনো ক্ষতি না করে। এদিকে খায়রুল যখন বাচ্চাটাকে কোলে করে মায়াজালের সীমানার বাইরে চলে গেছে, তখন বাচ্চাটার আসল চেহারা তার কাছে দৃশ্যমান হয়। মূলত ওই মায়াজালের যে সীমানাটা ছিল, ওই সীমানার মধ্যে এই বাচ্চাটাকে স্বাভাবিক একটি সুন্দর মায়াবী বাচ্চা বলেই মনে হচ্ছিল, কিন্তু ওই মায়াজালের সীমানার বাইরে যাওয়ার সাথে সাথে সে আসল রূপে ফিরে এসেছে। আর যখনই আসল রূপে ওই বাচ্চাটাকে দেখেছে, তখন খায়রুল আতঙ্কে বাচ্চাটাকে এত জোরে পানিতে ছুড়ে দেয় যে প্রচন্ড আঘাতে বাচ্চাটা সেখানেই মারা যায়। অন্যদিকে বিষকন্যাটা ফিরে এসে নিজের বাচ্চাকে সেখানে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেই ডোবায় বাচ্চাটাকে মৃত অবস্থায় পায়। দুঃখে কষ্টে সন্তান হারানোর বেদনায় ওই বাচ্চার শরীরে লেগে থাকা মানুষের গন্ধ খুঁজতে খুঁজতে খায়রুলের সন্ধান বের করে ফেলে এবং সুযোগের অপেক্ষায় থাকে। একদিন পুকুর ঘাটে মহিলার রূপ ধরে গিয়ে সে খায়রুলের স্ত্রীর মাছ যখন সে ধুচ্ছিল, ওই কৌশলে ওই পানিতে বিষ মিশিয়ে দেয়। বিষকন্যাটা চাইলে খায়রুলের পরিবারের সবারই ক্ষতি করতে পারত, কিন্তু ওর ক্ষোভ ছিল শুধু খায়রুলের উপর। তাই এমন ভাবে ও কায়দা করেছিল যেন ওই মাছ খেয়ে শুধু খায়রুলের শরীরেই বিষ ঢুকে যায়, হয়েছেও তাই। তবে শুধু সে এতেই ক্ষান্ত হয়নি। রাতের বেলা সে এসে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে আর নজর রাখে। এই পর্যন্ত বলার পর ওসমান কবিরাজ একটু থেমে আবার বলেন, দেখো, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমার আসলে এক্ষেত্রে খুব বেশি কিছু করার নেই। এই বিষকন্যাদের হাজির করার কোনো উপায় আমার জানা নেই, আর যেহেতু ও প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে আছে, তাই ওকে বোঝানো আমার সাধ্য নয়। আমি যে তদবির দিয়েছি সেগুলোই করে যেতে থাকো। যদিও এগুলো খায়রুলের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে চূড়ান্ত কোনো সমাধান নয়, তা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আল্লাহর কাছে তোমরা বেশি বেশি করে দোয়া করো। এই বলে ওসমান কবিরাজ ওনার কথা শেষ করেন। খায়রুল মিয়ার পরিবারের লোকরা দুঃখ ভারাক্রান্ত মনে বাড়িতে ফেরেন। খায়রুল মিয়ার স্ত্রী তো এসব কথা শুনে রীতিমতো কান্নাকাটি জুড়ে দেন। এরপর আস্তে আস্তে দিন যত যায় খায়রুল মিয়ার অবস্থা তত খারাপ হতে থাকে। প্রায় রাতের বেলা বাইরে ওই অদ্ভুত আওয়াজ পাওয়া যেত, কিন্তু কেউই আর ভয়ে বের হওয়ার সাহস করেনি। প্রায় সপ্তাহ দুয়েকের মাথায় একদিন ভোরবেলা প্রচন্ড শারীরিক যন্ত্রণা নিয়ে রক্ত বমি করতে থাকে খায়রুল মিয়া। আর এভাবেই খায়রুল মিয়া অল্প সময়ের মধ্যেই মারা যায়। খায়রুল মিয়ার মৃত্যুর পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল বলে শোনা যায়নি। এটি ছিল মূলত ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? এরকম অদ্ভুত একটা এন্টিটি। দেখুন, এই বিষকন্যা সে কিন্তু চাইলে খায়রুল মিয়ার পুরো পরিবারকে শেষ করে দিতে পারত, কিন্তু না, সে সেটা করেনি। তার সন্তান হারানোর পেছনে যে দায়ী, শুধু তার উপরেই সে প্রতিশোধ নিয়েছে। এটা হতে পারে যে আমরা বলতেই পারি যে খায়রুল মিয়া তো বুঝতে পারিনি, না বুঝে করে ফেলেছে। তবে এই যুক্তিটা কোনো সন্তান হারা পিতামাতাকে বললে তারা কি এটা মানবেন? আর সে যদি আমাদের মানুষের কেউ না হয় তাহলে তো কথাই নাই। এভাবেই খায়রুল মিয়া একটি ভুলের কারণে, তার ভাগ্যে আসলে এটাই ছিল, যার ফলে তার এই পরিণতি হয়েছে। আল্লাহ তাআলা খায়রুল মিয়ার ভুল ত্রুটি ক্ষমা করুন। আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন সৌমিত্র রয়, তাকে যিনি ঘটনা দিয়েছেন এই যে ফিরোজ ভাই, মাসখানেক আগে ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের বড় চাচা এবং ছোট চাচার, মানে বড় ভাইয়ের যিনি বড় চাচা আর ছোট চাচা, ওনাদের ছেলে দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ওনার বড় চাচা এবং ছোট চাচার ছেলে একসাথে মারা গিয়েছেন। চিন্তা করেন কিরকম একটা শোক। ওনাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যেহেতু দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনায় যদি কি ঈমানের সাথে মরে তাহলে শহীদের মর্যাদা পাওয়া যায় বলে হাদিসে উল্লেখ রয়েছে।